সবসময় ভালো করে ব্যবহার করতো। তোমাকে আদর করতো না? হ্যাঁ। তোমাকে এটাই করতো। তারপরে তোমার সাথে এরকম ঘটনা কেমনে ঘটলো? এরকম ঘটনা একদিন হুজুরে ডাইকা নিছে, তারপরে ডাইকা নিলে তারপরে বলছে মানে মাদ্রাসা ছুটি হইলে মসজিদ ঝাড়ু দিয়ে যাইতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তারপরে আমি ঝাড়ু দিতে যাইছিলাম, তারপরে ঝাড়ু দিতে গেলে এরকম ঘটনা। হ্যাঁ, মানে এরকম তোমাকে কি বলে ডাকছিল কাছে এবং তোমাকে এই কাজ উনি কেমনি করলো? আমাকে বলছে তার রুমটা ঝাড়ু দিতাম, হ্যাঁ। মানে তার বিছানাটা, তারপরে দিতেছি, তারপর দরজা লাগাই লাইছিল। তারপর দরজা লাগিয়ে তোমার সাথে এরকম কাজ করছে না? আপনারা সঠিক তদন্ত করুন। আমি কখনোই দেশের আইনের প্রতি অবাধ্য না, আমি শ্রদ্ধাশীল। দেশের আইন আছে, সেই আইন সঠিক অপরাধী যে তাকে খুঁজে বের করবে। আপনারা অপরাধী খুঁজে বের করার আগেই যদি আমাকে অপরাধী বানিয়ে ফেলেন, তাহলে তো আসল অপরাধী পার পেয়ে যাবে, আসল অপরাধী তো ছাড়া পেয়ে যাবে। আপনাদের কাছে আমি অনুরোধ করে বলি, আপনারা আসল অপরাধীকে খুঁজে বের করুন, টেস্ট করা হোক যে আসলে এই বাচ্চা বাবাকে। দর্শক, ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন রিকোয়েস্ট করব শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। নেত্রকোনার ঘটনার 11 বছরের শিশুটি অন্তঃসত্ত্বার ঘটনার পিছনে আমি মনে করি সেখানে বড় একটা গোপন তথ্য লুকিয়ে আছে। দর্শক, আপনাদেরকে দুটা ভিডিও দেখাবো। সেই মেয়েটি কথা বলেছে মিডিয়ার সামনে, তার সাথে কি কি করেছে, কে করেছে সেটাও কিন্তু বলছে, এবং যে হুজুরের ঘাড়ে এই দোষটা চাপানো হচ্ছে সেই হুজুরটাও কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছে। সেই হুজুরটা কিন্তু আপনারা দেখেছেন যে তিনি কিন্তু লাইভে এসে নিজেকে নির্দোষ দাবি করলেন, এবং তিনি একটা কথা বারবার বলছে যে এটা ডিএনএ টেস্ট করানো হোক, তাহলে সেই বাচ্চার বাবা জানতে পারবে যে এই ঘটনার সাথে কে আসলে প্রকৃত জড়িত। দর্শক, মেয়ে এখানে মিথ্যা কথা বলতেছে নাকি হুজুর মিথ্যা কথা বলতেছে? হ্যাঁ, এখানে আপনাদেরকে দুটো ভিডিও দেখাবো, মনোযোগ সহকারে ভিডিওগুলা দেখবেন, এবং কে মিথ্যা কথা বলতেছে সেটা কিন্তু আপনারা ভিডিও দেখে বুঝতে পারবেন। এই 11 বছরের শিশুটি মিথ্যা কথা বলতেছে নাকি এই হুজুর মিথ্যা কথা বলতেছে। চলুন আমরা সম্পূর্ণ ভিডিওগুলো আগে দেখে আসি। ছোটমণি, তোমার ব্যাপারে আমরা যেটা শুনলাম, গোটা বাংলাদেশের মধ্যে বিষয়টা অলরেডি এখন আলোচিত, এবং বিষয়টা বর্তমানে আলোচনার এতে টপ লেভেলে ইয়াতে আছে, অনেকটাই প্রায় মানে বিতর্ক এবং পরস্পর ঘাবলা এবং একটা সন্দেহ, একটা ইয়া সৃষ্টি হয়েছে তোমার বিষয়টা নিয়ে। যে আচ্ছা, তুমি আমাদেরকে বিষয়টা একটু স্পষ্টভাবে এবং ক্লিয়ারলি বলো। আচ্ছা, তোমার বয়স এখন কত? হ্যাঁ, না 12 শুনছি। মেডিকেল রিপোর্টে ওকে তোমাকে এতে নিয়ে গেছিল পরীক্ষা করার জন্য। ওখানে রিপোর্টের মধ্যে তোমার যে ডাক্তার ওর এতে পেজ থেকে পোস্ট করলো 12 তোমার বয়স। 11? আচ্ছা, তো তুমি এবং তুমি নিশ্চিতভাবে তুমি জানো যে তোমার বয়স 11 না? 11 এটার প্রমাণ কি তোমার জন্ম নিবন্ধনের কার্ড আছে? হ্যাঁ, মানে ওনার নতুন আর কি 2 মাস মিস হইছে। আচ্ছা, অর্থাৎ 11+12 এরকম। 11+12। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো তোমার নামটা কি? জান্নাতুল। হ্যাঁ, পুরো নামটা বলো তুমি স্পষ্টভাবে, গোটা দেশবাসী। জান্নাতুল আক্তার মেঘলা। জান্নাতুল আক্তার মেঘলা। আচ্ছা আচ্ছা, তোমাকে মাদ্রাসা তোমাকে কোন ক্লাসে ভর্তি করা হয়েছিল, এবং টোটালি তুমি কত বছর মাদ্রাসা পড়ছো? ছোটবেলা থেকে। হ্যাঁ, ছোটবেলা থেকে বলতে তুমি কয় বছর যাবত মাদ্রাসা পড়তেছো? কয় বছর ধরে পড়তেছো, মানে কয় বছর ধরে পড়তেছো? কোন সমস্যা নেই, তুমি কয় বছর ধরে মাদ্রাসা পড়তেছো? আমি তো এটা বলতে পারবো না, ছোট থেকে পড়ছি। মানে মাদ্রাসা তুমি কয় বছর ধরে পড়তেছো আর কি? আচ্ছা, অর্থাৎ তুমি এখানে কয় বছর ধরে পড়তেছো? তুমি এখানে কত বছর ধরে পড়তেছো? মানে 3-4 বছর যাবো? না, মানে 3-4 বছর যাবো। আচ্ছা, যাই হোক, এখন কথা হচ্ছে যে মানে ওনার সাথে মানে যে তুমি যে হুজুরের কাছে পড়তেছিলা, ওই হুজুরের কাছে কয় বছর ধরে পড়তেছিলা? ছোটবেলা থেকে। আচ্ছা, হুজুরের সাথে তোমার কিরকম, হুজুর তোমার সাথে কেমন আচার ব্যবহার করতো, কেমন কথাবার্তা বলতো, মানে যার ফলে তোমার সাথে হুজুর এরকম, এই বিষয়টা একটু বিস্তারিত ভাবে বলো দেশবাসীর কাছে। হুজুর সবসময় ভালো করে ব্যবহার করতো। তোমাকে আদর করতো না? তোমাকে এটাই করতো। তারপরে তোমার সাথে এরকম ঘটনা কেমনি ঘটলো? এরকম ঘটনা একদিন হুজুরে ডাইকা নিছে, তারপরে ডাইকা নিলে তারপরে বলছে মানে মাদ্রাসা ছুটি হইলে মসজিদ ঝাড়ু দিয়ে যাইতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে আমি ঝাড়ু দিতে যাইছিলাম, তারপরে ঝাড়ু দিতে গেলে এরকম ঘটনা। মানে এরকম তোমাকে কি বলে ডাকছিল কাছে, এবং তোমাকে এই কাজ উনি কেমনি করলো? আমাকে বলছে তার রুমটা ঝাড়ু দিতাম, তার বিছানাটা, তারপরে দিতেছি, তারপর দরজা লাগাই লাইছিল। দরজা লাগিয়ে তোমার সাথে এরকম কাজ করছে না?
আচ্ছা আচ্ছা। তো মানে বিষয়টা তুমি নিশ্চিত মানে তোমার আছে তুমি বললো বিষয়টা আল্লাহ যে তোমার তোমার এক ইমানকে তোমার উপরওয়ালাকে মানে তোমার আমাদের সৃষ্টিকর্তা যে যেখানে মানে আমাদের আমরা যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবো যার কাছে একমাত্র জবাব দিতে করতে হবে কবরে গিয়ে, তো আল্লাহ তাআলার প্রতি তুমি পুরোপুরি বিশ্বাস রেখে বলো। তোমার এই হুজুর ছাড়া অন্য কারোর সাথে তোমার কোনো রকম সম্পর্ক ছিল? মানে এই দুর্ঘটনা কি অন্য 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 কারোর সাথে তোমার হওয়ার সম্ভাবনা আছে? মানে ওই তোমার সাথে এই কাজ একমাত্র কেবল শুধু একমাত্র এই হুজুরি করছে না, তাই না? ও আচ্ছা। তো তুমি দেশবাসীর কাছে বা তুমি বর্তমান প্রচলিত প্রশাসনের কাছে এবং দেশবাসীর কাছে আইন আদালতের কাছে তুমি কি চাও, তুমি কি বিচার চাও? আমি সুস্থ বিচার চাই। তুমি তো তুমি প্রশাসনিক মানে তথাকথিত প্রশাসনিক তদন্ত সাপেক্ষ তুমি তুমি ন্যায় নিষ্ঠা এবং মানে একেবারে মানে মানে পিওর এবং সুষ্ঠু তুমি বিচার চাচ্ছ, তাই তো? আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। তো তোমার বিষয়টা আমরা করলাম। তো আমরাও আশা দিচ্ছি ইনশাল্লাহ, যেহেতু এটা শুধু এখন প্রশাসন কেন্দ্রিক না, আমাদের মদন থানা কেন্দ্রিক না, গোটা বাংলাদেশে, এমনকি আমি অলরেডি চট্টগ্রাম পর্যন্ত গোটা বাংলাদেশে বিষয়টা ছড়িয়ে পড়ছে। তো আমরাও ইনশাল্লাহ আশাবাদী ইনশাল্লাহ তোমার তদন্ত সাপেক্ষ তুমি আর ইনশাল্লাহ সুষ্ঠু বিচার পাবে ইনশাল্লাহ। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। দেশবাসী, আমরা ওই মেয়েটার পক্ষ থেকে সাক্ষাৎকার নিলাম। তো ওই বিষয়টা ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ দু একদিনের মধ্যে বিষয়টা নিয়ে আমরা ইনশাল্লাহ আমরা আইনের কাছে আমরা হবো ইনশাল্লাহ। প্রশাসন আমাদের থানায় যাব এবং আমাদের বাংলাদেশে আমাদের নেত্রকোনার আমাদের মাওলানা ইনশাল্লাহ নেত্রকোনার সবচেয়ে বড় আলেম যিনি মাওলানা আব্দুল কাইম সাহেব এবং আগে উপজেলা চেয়ারম্যান ছিল মুফতি আনোয়ার সাহেব, ওনার সাথে ইনশাল্লাহ আমি অচিরে যোগাযোগ করতেছি। ওনাদের সাথে কথাবার্তা বলে আমাদের নেত্রকোনার ক্রিয়া সন্তান মাওলানা রফিকুল ইসলাম মাদানী ওর সাথে কথাবার্তা বলে ইনশাল্লাহ, এবং আমাদের চট্টগ্রামের মাওলানা আসাদুল্লাহ আসাদ, পাশাপাশি আমাদের মানে আমাদের অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর এবং তাওহীদবাদীদের আইডল মুফতি হারুমিজা সাহেবের ইনশাল্লাহ নজরে সেটা দেওয়া হবে ইনশাল্লাহ। সমন্বয় করে ইনশাল্লাহ সবকিছু সমন্বয় করে ওটা যাতে করে ওই ভিকটিম তার এই ন্যায় নিষ্ঠার সাথে তাই ন্যায্য বিচার পায়, এই জন্য আমরা ইনশাল্লাহ দেশবাসীর কাছে আমরা ইনশাল্লাহ আবেদন জানাচ্ছি আপনারা এই বিষয়ে সুচার হন এবং ইনশাল্লাহ এই বিষয়ে প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ এবং মর্মাহত একটি বিষয় নিয়ে কথা বলতে আসছি। আমি কথা বলতে পারতেছি না, অসুস্থ। তারপরেও যদি কিছু না বলি তাহলে আপনারা হয়তো আমাকে সন্দেহ করতে পারেন, তাই আমি আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার প্রয়োজন মনে করলাম। তো বিষয়টা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে নিয়ে একটা বিষয় ভাইরাল হয়েছে, বিভিন্ন পত্রপত্রিকায় সেগুলো হয়তো প্রচার হচ্ছে। তো আমি আপনাদের বলবো যে এই বিষয়টার সাথে, যে বিষয়টা মেঘলা নামক একটা মেয়ে এবং আমার ছবি দিয়ে যে একটা অপপ্রচার করা হচ্ছে, অপবাদ রটানো হচ্ছে, এটার সাথে আমি কোনোভাবেই সম্পৃক্ত না। আমি এটার বিষয়ে কিছুই জানি না। আমি যদি বলি তাহলে বলবো যে মেয়েটা আমাদের এখানে পড়াশোনা করেছে, গত বছর পড়েছে এবং এর আগের বছরও পড়েছে। তো এর আগের বছর পুরনো বছর পড়াশোনা করার পরে সে আমাদের মাদ্রাসা থেকে চলে যায়। তো পরবর্তী বছর যখন মাদ্রাসা শুরু হলো তখন আমরা খোঁজ নিয়ে জানতে পারলাম যে কে কে আসে নাই। তো যারা আসছে না তাদের মধ্যে সেও একজন ছিল, যে সে এখান থেকে চলে গেছে অন্য কোথাও। তো খবর নিয়ে জানতে পারলাম সে ঢাকা চলে গেছে, তার বাবা মার সাথে থাকে। বাবা মা সৎ বাবা এবং মা অন্য কোথাও আগে বিয়ে বসছিল। তো বর্তমান যে বাবা আছে মেঘলা, তার মেয়ে না, বরং আগের বাবার মেয়ে সে। তো সে যখন ঢাকায় চলে গেল আমরা শুনলাম, তখন আমরা কিছু বলি নাই, ঠিক আছে, ঢাকায় তো পড়াশোনা বেশি হয়, তাহলে পড়ুক। আমরা আমাদের ক্লাস শুরু করে দিলাম। কিছুদিন যাওয়ার পরে দেখলাম আবার এই মেয়েটা আমাদের মাদ্রাসায় আসছে। তো আসার পরে জিজ্ঞাসা করা হলো যে কেন, কি অবস্থা, কোথা থেকে আসছো? সে বললো যে ঢাকায় চলে গেছিলাম, এখন নানা ভাই জোর করে নিয়ে আসছে আমারে, আমি আসতে চাইছিলাম না, আমাকে জোর করে নিয়ে আসছে নানা ভাই। দেশবাসী, আমি আপনাদের সাথে শুধু এই কথাটাই বলতে চাই যে মেয়েটা এখানে আসতে চাচ্ছিল না, তাকে কেন জোর করে আনা হলো? তাকে জোর করে আনার পিছনে কি কারণ ছিল বা তার কি স্বার্থ ছিল? পরবর্তীতে আমরা এটাও জানতে পারি যে এই মেয়েটা তার এই নানার সাথে রাতের বেলা ঘুমায়, সে নিজেই বলছে। কেন বলছে? যখন আমরা জিজ্ঞাসা করলাম যে তুমি হিজাব পরো না, অন্য মেয়েরা হিজাব পরে, তুমি বুরকা পরো না, অন্য মেয়েরা বুরকা পরে, কারণ তার চলাফেরা সম্পূর্ণ আলাদা ছিল। আপনারা চাইলে গ্রামে গিয়ে মাদ্রাসার ছাত্রছাত্রী যারা আছে তাদের সাথে কথা বলে দেখতে পারেন যে সে সম্পূর্ণ আলাদা ছিল, তার কোনো কিছুই আমাদের কমনের ভিতরে ছিল না, আমরা তাকে কন্ট্রোল করতে পারতেছিলাম না। তো সে এইভাবে কিছুদিন থাকার পরে আমরা ভাবলাম যে হয়তো তাকে আমরা রাখতে পারবো না, কারণ আমরা তাকে কন্ট্রোল করতে পারছি না। হয়তো মেয়েটা অন্য কোথাও গিয়ে যদি কন্ট্রোলে থাকতে পারে, পড়াশোনা করে, তাহলে এটা তার জন্য ভালো। তাই আমরা তার গার্জেনের কাছে বললাম, তার মাকে আমরা বুঝিয়ে বললাম। আমাদের উদ্দেশ্য এটাই ছিল যে তার মা যেন তাকে বুঝিয়ে বলে যায় যে হুজুরের কথা মেনে চলবা, মাদ্রাসার নিয়ম কানুন মেনে চলবা, এই কথাগুলো উনি বুঝিয়ে যাবেন। কিন্তু উনি কি করছেন যে ওনার মেয়েকে উনি বলছে যে না, আমি এখানে রাখবো না, নিয়ে চলে যাব। তো আমাদের এখান থেকে প্রায় 5-6 মাস আগে আমাদের মাদ্রাসা থেকে নিয়ে চলে গেছে। হয়তো পরবর্তীতে খবর নিয়ে জানতে পারলাম সিলেটে যেখানে উনি থাকে সেখানে নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার পরে এখন কিছুদিন আগে আবার আসছে।
এসে বলতেছে যে এই দুর্ঘটনা যে খুব বড় সমস্যা। যে কথাটা শোনার পরে আমার মতো একজন সাধারণ মানুষ, আমি আর সহ্য করতে পারছি না, আমি আর নিজেকে ঠিক রাখতে পারি নাই, আমি একেবারে অসুস্থ হয়ে পড়ছি। কারণ আপনারা হয়তো জানেন যে অনেকেই, আমার ফ্যামিলি আছে, আমার বাচ্চা আছে, আমার বিবি সাহেব আছে, আমার আত্মীয় স্বজন আছে। আপনারা বলুন তো, আমার নামে যে বিষয়টা প্রচার হচ্ছে, এটা আমার ফ্যামিলির লোকেরা দেখে আমাকে কি বলছে, কি ভাবছে, আপনারা সঠিক তদন্ত করুন। আমি কখনোই দেশের আইনের প্রতি অবাধ্য না, আমি শ্রদ্ধাশীল। দেশের আইন আছে, সেই আইন সঠিক অপরাধী যে, তাকে খুঁজে বের করবে। আপনারা অপরাধী খুঁজে বের করার আগেই যদি আমাকে অপরাধী বানিয়ে ফেলেন, তাহলে তো আসল অপরাধী পার পেয়ে যাবে, আসল অপরাধী তো ছাড়া পেয়ে যাবে। আপনাদের কাছে আমি অনুরোধ করে বলি, আপনারা আসল অপরাধীকে খুঁজে বের করুন। টেস্ট করা হোক যে আসলে এ বাচ্চা বাবাকে, আপনারা আমাকে টেক দিচ্ছেন, বিভিন্ন পত্রপত্রিকায় টেলিভিশনে বলা হচ্ছে। আমি আপনাদের কাছে শুধু এই কথাগুলি বলবো যে আল্লাহ তাআলার বিচারের উপরে যদি শ্রদ্ধাশীল থাকেন, এই বিশ্বাস করেন, তাহলে আমাকে নিয়ে আর এরকম কাজ করবেন না। আপনারা সঠিক তদন্ত করে সঠিক অপরাধীকে খুঁজে বের করুন। আমি আপনাদের সামনে আর কথা বলতে পারতেছি না। আপনারা সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ পরবর্তী তারা কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, এই যে শিশুটির কথাগুলা শুনলেন, সেই হুজুরের কথাগুলা শুনলেন, এখানে আপনারা যারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখছেন অবশ্যই তারাই ধরতে পারবেন যে কে মিথ্যার আশ্রয় নিচ্ছে এবং সেখানে কে সত্য বলতেছে। এই মেয়েটাকে কেউ কি এগুলা শিখিয়ে দিল, না হুজুর যে কথাগুলা বলতেছে সেই কথাগুলার ভিতরে মিথ্যা লুকিয়ে আছে? কারণ আমি মনে করি হুজুরটাই সত্য কথা বলতেছে। কেননা একটা মানুষ কতটুকু কনফিডেন্স নিয়ে এই কথা বলতে পারে যে ডিএনএ টেস্ট করানো হোক, তাহলেই সেই ঘটনার আসল অপরাধী বের হয়ে যাবে। দর্শক, আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে এখানে এই ঘটনার সাথে যে আসল অপরাধী তাকে খুঁজে বের করা কিন্তু প্রশাসনের দায়িত্ব, এবং যে আসল অপরাধী তার কি শাস্তি হতে পারে সেটাও দর্শক কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।